অনেক অনেক দিন আগের কথা। বসন্তপুর নামে এক বরফে ঢাকা রাজ্যে মায়াবতী নামে এক রাজকুমারী থাকত। রাজকুমারী মায়াবতী তার সৌন্দর্যের জন্য দূর দূরান্তে বিখ্যাত ছিল, কিন্তু তার স্বভাব ছিল ভীষণ অহংকারী ও নিষ্ঠুর। সে প্রজাদের তুচ্ছ মনে করত। একদিন এক বৃদ্ধ কৃষক, যার নাম ছিল দীনানাথ, তার ফসল নষ্ট হয়ে যাওয়ায় সাহায্যের জন্য রাজদরবারে আসে। রাজকুমারী, দয়া করে আমার সাহায্য করুন, না হলে এই শীতে আমার পরিবার না খেয়ে মরবে। শিলাবৃষ্টিতে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। অনুগ্রহ করে একটু শস্য বা অর্থ দিন। তোমার সাহায্য চাই? তোমাদের মতো অলস লোকেরা কাজ করবে না, শুধু ভিক্ষা করতে আসে। না না রাজকুমারী, আমি সত্যি কঠোর পরিশ্রম করেছি। ঠিক আছে, আমি তোমাকে একটা কাজ দিচ্ছি। আমার প্রিয় বাজ পাখি উর্নেশকে 3 দিন একটুও অভিযোগ ছাড়াই সবচেয়ে বিশুদ্ধ মাংস খাওয়াতে হবে। একটুও ভুল হলে তোমাকে 200 গদা মারা হবে এবং বরফের গুহায় বন্দি করা হবে। ঠিক আছে রাজকুমারী, আমি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ করব। দীনানাথ রাজপ্রাসাদের বাজ পাখি উড়নেশের সেবায় লেগে যায়। উরুনেশ, আমার প্রিয়, এই নাও টাটকা মাংস। এমন সময় সেখানে রাজকুমারী আসে আর এসে জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো দীনানাথ? আমার উর্নিশের খাবারে কোনো ঘাটতি নেই তো? না না রাজকুমারী, আমি সেরা মাংসই দিচ্ছি। হঠাৎ সুযোগ পেয়ে বাজ পাখিটি খাঁচার তালা ভেঙে উড়ে যায়। ওহ, আমার বাজ পাখি উড়ে গেল গো, উড়ে গেল। হায় হায় হায়, তুমি জানো না তালা ঠিকমতো না বন্ধ করলেও উড়ে যাবে? রাজকুমারী, ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। এমন ভুল আর কখনো হবে না। কি? তোমার ক্ষমা চাই? দাঁড়াও, তোমাকে ক্ষমা করছি। সৈন্যরা, এই অকর্মণ্যকে 200 গদা মারো আর বরফের গুহায় ফেলে দাও। দরবারে সবার সামনে দীনানাথকে গদা মারা হয়। সে যন্ত্রণায় কাতরাতে থাকে। দয়া করে আমাকে মারবেন না, আমার খুব ব্যথা করছে। ও, মরে গেলাম। কেউ বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আরে কেউ তো বাঁচাও এই রাজকুমারীর হাত থেকে। তখন সেনাপতি বলে, রাজকুমারী, থামুন, এতে প্রজারা বিদ্রোহ করতে পারে। বিদ্রোহ? সাহস নেই কারো। ঠিক আছে, তুমি যখন বলছো তো ঠিক আছে। এইবার গদা মারা বন্ধ করো আর একে বরফের গুহায় বন্দি করো। আরে ভাই, তোমরা শুনেছ আজকেও রাজকুমারী একটি গরিব কৃষকের উপর কত অত্যাচার করেছে? হ্যাঁ শুনেছি। বন্ধুরা, যতই দিন যাচ্ছে ততই রাজকুমারী অত্যাচারী হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের কিছু করতে হবে। হ্যাঁ ভাই, তুমি একদম সঠিক কথাই বলেছ। আমাদের কিছু একটা করতেই হবে। একদিন রাজকুমারী একটি জঙ্গলে ঘুরতে যায়, যে জঙ্গল ঘন আর সবুজের জন্য বিখ্যাত ছিল। আরে বাহ, অন্যান্য জঙ্গল থেকে এই জঙ্গল কত ঘন আর সবুজ। আরে কি হলো সেনাপতি, রথ কেন থামিয়ে দিলে? রাজকুমারী, রাস্তার মাঝে একটি বানর দাঁড়িয়ে আছে। তো কি হয়েছে? রথ থামানোর কি দরকার ছিল? ও একা একাই সরে যেত রাস্তা থেকে। আর যদি না সরে তো তাহলে তাকে পিষে দাও। এই বানর, সরে যা আমার রাস্তা থেকে। তুমি জানো না আমি কে? তুমি জানো না তুমি কার রাস্তা আটকে দিয়েছ? তোমার এই ব্যবহার তোমার জন্য বিপদ আনতে পারে।
আমি কোনো সাধারণ বানর না যে তোমার মতো তুচ্ছ মানুষের কথাই ভয় পেয়ে চলে যাব। আমি হলাম এই জঙ্গলের রাজা, বানর রাজ। তুমি যদি সিংহ হও তাহলে আমি তার শিকারী। সরে যাব না, কি করে নেবে তুমি? বানরের কথা শুনে রাজকুমারী অনেক রেগে যায়। সেনাপতি, রথ এগিয়ে নিয়ে চলো, আর এই দুষ্টু বানরকে রথের নিচে ফেলে দাও। মহারানী, এ মারা যাবে, এ তো অনেক ছোট। মরে যাবি তো মরে যেতে দাও, এটাই ওর শাস্তি। আমাকে সে জানে না আমি কে। সেনাপতি রথ এগিয়ে নিয়ে যায় আর বানরকে ধাক্কা মেরে দেয়, আর ওই বানর দূরে গিয়ে পড়ে, একটি গাছের গোড়ায় পড়ে আর অনেক ব্যথা পায়। এসেছিল আমার পথ আটকাতে, এখনো কেউ জন্ম নেয়নি যে আমাকে পরাজিত করতে পারবে। এইটা তো শুধু ছিল একটি জঙ্গলের জংলি জানোয়ার। এটা বলে রাজকুমারী সেখান থেকে চলে যায়। আর এইদিকে ঘায়েল বানররাজ ব্যথায় কাতর হচ্ছিল। ওরে বাবারে, কত ব্যথা করছে! আরে, আশেপাশে কেউ আছে নাকি? আমাকে সাহায্য করো, আমার অনেক ব্যথা হচ্ছে। তখন সেখানে একজন যুবক ভেষজ সংগ্রাহক আসে, যার নাম ছিল অমিত। আরে, তোমার কি হয়েছে? তুমি এত আঘাত পেলে কিভাবে? বানররাজ ব্যথায় কাতর হতে হতে যুবককে ঘটনার কথা খুলে বলে। কি বললে তুমি? একজন রাজকুমারীর এত অহংকারী আর এত কঠোরতা! তাকে তো তার প্রজা আর প্রকৃতিকে সম্মান করা উচিত, আর সে সেটা না করে তাদের উপর অত্যাচার করছে। হ্যাঁ, তুমি একদম সঠিক কথা বলছো। ওই অহংকারী রাজকুমারী আমার এই অবস্থা করে দিয়েছে। তুমি চিন্তা করো না, দাঁড়াও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। এটা বলে অমিত পাশের কিছু ঝোপঝাড় থেকে ওষুধ নিয়ে আসে আর বানররাজের ক্ষততে লাগিয়ে দেয়। হ্যাঁ, এখন আর কিছুক্ষণের মধ্যেই তোমার ক্ষত ঠিক হয়ে যাবে, শুধু একটু অপেক্ষা করো। তোমাকে অনেক ধন্যবাদ আমার বন্ধু, তোমার এই উপকার আমি কখনোই ভুলব না। এখন তুমি আমার বন্ধু, আর বন্ধু কখনোই বন্ধুকে ধন্যবাদ জানায় না। এখন তুমি এখানে একটু আরাম করো, আমি একটু বাড়ি যাই। রাজকুমারী, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ সেনাপতি, আমার আজকে ইচ্ছা জাগলো আমি শিকারে যাব। সবকিছু তৈরি করো তাড়াতাড়ি। যেমন আপনার আদেশ রাজকুমারী, আমি এখনই সবকিছু তৈরি করে রাখছি। এর কিছুক্ষণ পর রাজকুমারী শিকার করার জন্য বেরিয়ে পড়ে। আজ আমি এই জঙ্গলের সবচেয়ে সুন্দর প্রাণীকে শিকার করব। সবার জানা উচিত কত শক্তিশালী আমি। এইটা বলে রাজকুমারী একটি সুন্দর হরিণের দিকে তীর নিক্ষেপ করে, কিন্তু সেই তীর গিয়ে লাগে একজন ধ্যানে থাকা সাধুর গায়ে। কেই সেই মূর্খ যে আমার ধ্যান নষ্ট করার দুঃসাহস দেখিয়েছে? আচ্ছা, তুমি তো সেই যে তার রূপের জন্য অনেক অহংকার করে, আর সে দুর্বলদের উপর অনেক অত্যাচার করে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এখন কুৎসিত হয়ে জীবনযাপন করবে। এটা বলার সঙ্গে সঙ্গে রাজকুমারীর সুন্দর চেহারা এক নিমিষে কুৎসিত হয়ে যায়। আরে না, এটা কি হয়ে গেল? আমি তো কুৎসিত হয়ে গেলাম। না না, সাধু বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি জেনে বুঝে তোমাকে তীর মারিনি, আমি তো হরিণের শিকার করছিলাম। আমাকে দয়া করে আগের রূপে ফিরিয়ে দাও। এটা সম্ভব নয়। একবার অভিশাপ দিয়ে দিলে সেটা ফিরিয়ে নেওয়া যায় না। তবে হ্যাঁ, একটি মুক্তির উপায় আছে। আর ওই মুক্তির উপায় কি বলো সাধু বাবা? আমি এই রূপে থাকতে পারবো না। এই অভিশাপ থেকে তুমি তখনই মুক্তি পাবে যখন চাঁদির পাহাড়ের পেছনের অমৃতকুণ্ডের জল পান করবে। চাঁদির পাহাড় তুমি এই পূর্ব দিকে পাবে, চলে যাবে এদিকে। ঠিক আছে সাধু বাবা, বুঝে গিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে আশীর্বাদ করবেন। সেনাপতি, তুমি রাজ্যে ফিরে যাও, আর আমি না আসা পর্যন্ত তুমি রাজ্যের সব কিছু কাজ সামলে রাখবে। কিন্তু রাজকুমারী, তুমি একেলা ওখানে কিভাবে যাবে? আমি তোমার মাতাপিতাকে কথা দিয়েছি, সব বিপদ থেকে আপনাকে রক্ষা করব।
তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, আমি লড়তে পারবো। ঠিক আছে রাজকুমারী, যেমন আপনার ইচ্ছা। এটা বলে রাজকুমারী একাই চাঁদের পাহাড়ের দিকে যেতে লাগে। কত দেরি হয়ে গেল, আর কতক্ষণ থেকে হাঁটছি? চাঁদের পাহাড় কত দূর, আমাকে আর কত হাঁটতে হবে? রাজকুমারী হাঁপিয়ে গিয়েছিল। ঠিক তখন সেই বানররাজ রাজকুমারীকে দেখতে পায়, যে বানরকে রাজকুমারী কিছুদিন আগে রথ দিয়ে ধাক্কা মেরেছিল। এই মেয়ে, তুমি কে? আর এই ভয়ঙ্কর রূপে তুমি কোথায় যাচ্ছ? আমি সেই রাজকুমারী যার রথে তুমি ধাক্কা খেয়েছিলে। ও তাহলে তুমি সেই রাজকুমারী। কিন্তু এ কেমন অবস্থা করে রেখেছ তুমি? এরপর রাজকুমারী বানররাজকে সাধু বাবা সব কাহিনী বলে, কিভাবে সে অভিশাপ দিয়েছে। হয়তো এটা আমার কর্মের ফল, যেটা আমি আজ পেয়েছি। আচ্ছা, এই ব্যাপার। তুমি চিন্তা করো না, আমি জানি ওই চাঁদের পাহাড় কোথায় আছে। তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। বানররাজ রাজকুমারীর পথ ভুলিয়ে তাকে জঙ্গলের আরও গভীরে নিয়ে চলে যায়। বানররাজ, আর কত দূর যেতে হবে? আর কত দূর পাহাড়? একটু ধৈর্য ধরো। তুমি রাজ্যের রাজকুমারী বলে কি তুমি ক্লান্ত হয়ে যাবে? শুধু একটু ধৈর্য ধরো। বানর রাজকুমারীকে একটি বড় গাছের নিচে নিয়ে আসে, যেখানে কোনো পাহাড় ছিল না। এখানে তো কোনো পাহাড় নেই, তুমি কি আমার সঙ্গে মজা করছো? তোমার কি মনে হলো তুমি আমাকে মারার চেষ্টা করলে আর আমি তোমাকে এত সহজে ক্ষমা করে দেব? কখনোই না। আমার প্রিয় ভাই বন্ধুরা, তোমরা এখানে আসো। এটা বলার সঙ্গে সঙ্গে কিছু বানর আর জঙ্গলের কিছু পশু পাখি সেখানে আসে আর রাজকুমারীকে গাছের সঙ্গে বেঁধে দেয়। দেখো, তোমরা এটা ঠিক করছো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু তারা কেউ রাজকুমারীর কথা শুনল না, আর সব পশু পাখি সেখান থেকে চলে যায় হাসতে হাসতে। দাঁড়াও, তোমরা আমাকে এখানে ছেড়ে চলে যেতে পারো না। দাঁড়াও, আমাকে ছেড়ে দাও। আরে, কেউ কি এখানে আছো? আমাকে বাঁচাও, 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 কেউ আমাকে সাহায্য করো। ঠিক তখন সেই পথ দিয়ে অমিত যাচ্ছিল। আরে, এই চিৎকার কার? মনে হচ্ছে কেউ সাহায্যের জন্য চিৎকার করছে। আমাকে ওখানে যাওয়া উচিত। কে তুমি? আর এখানে কে তোমাকে বেঁধে রেখেছে? রাজকুমারী তাকে সব কাহিনী বলে। এই জন্যই ওই বানররাজ তোমাকে এখানে বেঁধে রেখেছে, আর সে এখান থেকে চলে গেছে। কিন্তু রাজকুমারী, তুমি কি তার সঙ্গে ঠিক করেছিলে? কর্মের ফল তো তুমি পাবেই, যেমন কর্ম তেমন ফল। আচ্ছা, তাহলে তুমিও আমার সঙ্গে মজা করছো। যদি সত্যি এমন হয় তো তুমি এখান থেকে চলে যাও, লাগবে না তোমার সাহায্য। আরে না না, আমি তো শুধুই এমনি বলছিলাম। দাঁড়াও, তোমার দড়ি আমি খুলে দিচ্ছি। অমিত রাজকুমারীর দড়ির বাঁধন খুলে দেয়। ধন্যবাদ অমিত, তোমাকে। এখন আমাকে যেতে হবে। রাত হওয়ার আগে ওই অমৃতকুণ্ডের ওখানে পৌঁছতে হবে। কিন্তু রাজকুমারী, তুমি কি ওখানে একা যাবে? যদি কোনো বিপদে পড়ো তাহলে যদি তুমি বলো তো আমি তোমার সঙ্গে যেতে পারি। তুমি একদম সঠিক কথাই বলছো। তো ঠিক আছে, চলো। এরপর অমিত আর রাজকুমারী ওই পাহাড়ের দিকে যেতে লাগে। রাজকুমারী, অনেক রাত হয়ে গেল। রাতে পাহাড়ে ওঠা ঠিক হবে না। আমাদের সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।
ঠিক আছে, তুমি যখন বলছো তো চলো, ওই সামনে একটি গুহা দেখা যাচ্ছে, আমরা ওখানেই যাই। এরপর তারা গুহার ভিতরে যায় আর গুহার ভিতরে ঘুমিয়ে যায়। অমিত, ওঠো, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, আমি উঠে গিয়েছি, চলো। ওই দেখো রাজকুমারী, ওই দেখো চাঁদের পাহাড়। হ্যাঁ, দেখতে পেয়েছি। তাড়াতাড়ি চলো, ওর উপরে যেতে হবে আমাদের। এরপর তারা দুজনই পাহাড়ের ওপারে চলে যায়। তারা দুইজন পাহাড়ের নিচে যায়, কিন্তু তারা অমৃতকুণ্ড দেখতে পায় না। অমিত, এখানে তো কোনো অমৃতকুণ্ড নেই, তাহলে কি সাধু বাবা ভুল বলেছিল? রাজকুমারী, তুমি কি সাধু বাবাকে বলেছিলে এই অমৃতকুণ্ড কিভাবে পাওয়া যাবে? আবার এটাও তো হতে পারে অমৃতকুণ্ড জাদুর, ওটাকে সহজে পাওয়া যাবে না। তারা দুজন ক্লান্ত হয়ে একটি গাছের গোড়ায় বসে পড়ে। হয়তো ভাগ্য আমার সঙ্গে খেলা করছে। এইসব সব আমার কর্মের ফল, সব আমার এসব অহংকারের ফল। আমি এরই যোগ্য। হার মানো না রাজকুমারী, আর সবচেয়ে বড় কথা হলো তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই সবচেয়ে বড় জয়। আমরা অমৃতকুণ্ড খুঁজে নেব। অমিত, আমি কিছু শুনতে পাচ্ছি, তুমি কি সেটা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। চলো এই আওয়াজের পিছু করি। তারা দুজন ওই আওয়াজের পিছু করে, আর কিছুক্ষণ পর তারা একটি প্রাচীন কিন্তু জাদুর সিন্দুক দেখতে পায়। অমিত, এটাকে খুলে দেখো তো। এটা তো বন্ধ, কিন্তু এটার চাবি কোথায়? হ্যাঁ, এটার চাবি আছে, সত্যিকারের জ্ঞানের উত্তর। তার মানে কি আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে? ঠিক আছে, যদি তোমরা জিতে যাও তাহলে এটার তালা খুলে যাবে, আর যদি হেরে যাও তাহলে এই সিন্ধুকে বন্দী হয়ে যাবে সারা জীবনের জন্য। তো শুরু করি। হ্যাঁ, আমি তৈরি আছি, বলো তোমার কি প্রশ্ন আছে? এমন কোনো জিনিস যেটা সব সময় উপরে যায় কিন্তু নিচে আসে না, বলো তো সেটা কি? এটা তো বয়স। আরে বাহ, তুমি একদম সঠিক উত্তর দিয়েছ, খুব ভালো। এরপর সিন্দুকটি খুলে যায় আর সেখান থেকে অমৃতকুণ্ড বেরিয়ে আসে। এরপর রাজকুমারী জলটি খায়, আর জলটি খাওয়ার সঙ্গে সঙ্গে রাজকুমারী তার আগের রূপে ফিরে আসে। আরে বাহ অমিত, দেখো আমি আবার আগের রূপে ফিরে এসেছি। রাজকুমারীকে আসল রূপে দেখে অমিত অবাক হয়ে যায়। রাজকুমারী এত সুন্দরী, যদি সে আমার জীবন সঙ্গী হয়ে যেত তো কত ভালো হতো। অমিত, কি হয়েছে? তুমি চুপ কেন? কিছু না রাজকুমারী, আমার মনে হচ্ছে আমাদের আবার প্রাসাদে ফিরে যাওয়া উচিত। তুমি একদম সঠিক কথাই বলছো। রাজ্যে আমার অনেক কাজ পড়ে আছে, চলো তুমি আমার সঙ্গে। এরপর তারা প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়। রাজকুমারী, আপনি ফিরে এসেছেন, আর আপনি তো আগের রূপে ফিরে এসেছেন দেখছি। সেনাপতি, কৃষক দীনানাথকে কারাগার থেকে মুক্ত করো আর রাজসভায় নিয়ে এসো। এরপর দীনানাথকে রাজসভায় নিয়ে আসা হয়। দীনানাথ, তুমি আমাকে ক্ষমা করে দাও। অহংকারের বশে আমি তোমার আর প্রজাদের ওপর অনেক অত্যাচার করেছি। আমি মন থেকে ক্ষমা চাইছি, আর মন থেকে লজ্জিত। রাজকুমারী, আমরা শুধু এইটা চাইতাম, আপনি শুধু আমাদের ব্যথাটা বুঝুন, আপনি ক্ষমা চাইবেন না। দীনানাথ, আমি সব সময় তোমার সাহায্য করব। এই নাও, তোমাকে কিছু টাকা দিচ্ছি। আশা করি এ টাকা দিয়ে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ রাজকুমারী, আপনি অনেক ভালো। রাজকুমারীর মন পরিবর্তন হতে দেখে অমিত অনেক খুশি হয়। তো রাজকুমারী, এখন সবকিছু ঠিক হয়ে গেছে, তো আমাকেও এখন বাড়ি যাবার জন্য অনুমতি দিন। অমিত, তুমি আমাকে অনেক সাহায্য করেছ।
তোমার সাহায্য আমার মন ছুঁয়ে গেছে। তুমি কি আমার জীবনসঙ্গী হবে? আপনাকে কি বলবো রাজকুমারী, আমি তোমাকে যখন প্রথম দেখলাম তখনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর আপনার জীবনসঙ্গী হওয়া আমার খুব ভাগ্যের বিষয়। ধন্যবাদ রাজকুমারী। এরপর অমিত আর রাজকুমারী বিয়ে করে নেয়। এরপর অমিত আর রাজকুমারী মিলে ন্যায় আর দয়ার রাজ্য চালাতে লাগে। এরপর সেই বসন্তপুর রাজ্য সমৃদ্ধ ও খুশির রাজ্য হয়ে যায়।